আচ্ছা, আমাদের আজকে যে টপিকসটা হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স তো আমরা জানি যে খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস আমাদের ইন্টার্ন ডক্টরদের জন্য, আমাদের ওয়ার্ড ম্যানেজমেন্টের জন্য। যদিও এখানে আমরা ইলেকট্রোলাইট অনেক খুব একটা জটিল ব্যাপার এবং এটা অনেক কিছু বলতে হয়, তবে এখানে আমরা কিছু মিডিয়াম পড়বো, অর্থাৎ আমরা কিছু পড়বো আবার কিছু পড়বো না, অর্থাৎ ডিটেলস পড়বো না কিন্তু কিছু পড়বো। যদিও ম্যানেজমেন্টের জন্য আসলে এত বেশি জানার দরকার নাই, কিন্তু যেহেতু আপনারা ইন্টার্ন ডক্টর হিসাবে আমাদের এখানে কাজ করতেছেন, সেহেতু কিছু ইনফরমেশন জানা দরকার আছে। কিন্তু ইলেকট্রলাইট একটা অনেক জটিল এবং একটা অনেক কঠিন একটা ব্যাপার। তো আমরা তো শুরু করি তাহলে আজকে আমাদের টপিকস। তো আমরা যে ইলেকট্রোলাইট গুলো আমাদের সমস্যা হয়, এর মধ্যে আমরা সাধারণত সোডিয়ামের দুইটা পাই, হাইপোনেট্রেমিয়া বেশি পাই, হাইপারনেট্রেমিয়া মাঝে মাঝে পাই। হাইপোক্যালেমিয়া হাইপারক্যালেমিয়া দুইটাই পাই। কখনো কখনো হাইপোক্যালসিয়ামিয়া আমরা পাই। আর হাইপার ক্যালসিয়ামিয়া খুব রেয়ার, আমরা সাধারণত আমাদের অ্যাজ ইউজুয়াল পাই না। যাই হোক, তাহলে আমরা প্রথমে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সোডিয়াম ইমব্যালেন্স। সোডিয়ামে আমরা জানি যে আমাদের ইলেকট্রোলাইটের মধ্যে সোডিয়াম আছে, পটাশিয়াম আছে। সোডিয়াম ইজ স্পেসিফিক ফর ব্রেন। সোডিয়ামের সাথে যদি অ্যাবনর্মালিটির সাথে আমাদের সিএনএস এর একটা সম্পর্ক আছে, যে জন্য সোডিয়াম বেড়ে গেলে বা কমে গেলে আমরা রোগীকে অজ্ঞান বা আনকনসিয়াস অথবা কনফিউশনাল স্টেটে পাবো। আর পটাশিয়ামের সাথে মাসেলের একটা সম্পর্ক আছে, যে কারণে যদি কারো পটাশিয়াম কমে যায় তাহলে তার ম্যানিফেস্টেশন হবে মাসেল। সেটা স্কেলেটাল মাসেল হতে পারে, সেটা আপনার কার্ডিয়াক মাসেল হতে পারে, ভিসেরাল মাসেল হতে পারে। যাই হোক, তাহলে আমরা জানি যে আমাদের নর্মাল সোডিয়াম লেভেল থাকে 135 থেকে 145 মিলিমোল পার লিটার থাকে। তাহলে আমরা কখন হাইপোনেট্রিমিয়া বলবো? যখন প্লাজমা সোডিয়াম লেস দেন 135 মিলিমোলের কম হবে। হাইপোনেট্রিমিয়া সাধারণত আমরা ক্লাসিফিকেশন করি ডিউরেশনের উপর, কখনো অ্যাকুইট বলা হয়, কখনো কোনিক বলি। অ্যাকুইট বলি যখন ডিউরেশনটা থাকে 48 আওয়ার্স এর নিচে থাকে, আর ক্রনিক বলা হবে তখন 48 আওয়ার্স এর বেশি হবে। অ্যাকুইট ক্রনিকের উপর আমাদের কিন্তু কারেকশন ম্যানেজমেন্টের অনেক কিছু নির্ভর করবে। এছাড়া হাইপোনেট্রিমিয়া আর সিভিয়ারিটির উপর ভিত্তি করে হাইপোনেট্রিমিয়াকে ক্লাসিফিকেশন করা হয় মাইল্ড। 130 থেকে 35-এর মধ্যে থাকলে, অর্থাৎ 130-এর উপর 135-এর নিচে, এটা হচ্ছিল মাইল্ড। আর মডারেট ধরা হয় যে 125 পর্যন্ত, 125 থেকে 129 পর্যন্ত মডারেট। যদিও আগে আরো কম ছিল, সিভিয়ারটা ধরা হচ্ছে এখন এটা কমায় নিয়ে আসছে। 125-এর নিচে হইলে আমরা সিভিয়ার বলি। তাহলে আমরা মাইল্ড হাইপোনেট্রিমিয়া হইলে আমরা কখনো পড়বো যে হাইপোনেট্রিমিয়া মাইল্ড, মডারেট কিনা, অ্যাকুইট ক্রনিক অথবা সিভিয়ার কিনা। এটিওলজি, এটিওলজি গুলোকে আসলে হাইপোনেট্রিমিয়ার এটিওলজি গুলো আমাকে জানতে হইলে, হাইপোনেট্রিমিয়া আমরা তিন প্রকার বলি, একটা হাইপোভলিমিক বলি, একটা হাইপারভলিমিক, একটা হচ্ছে ইউভলিমিক। হাইপোভলিমিক হাইপোনেট্রিমিয়া বলতে বোঝানো হয় যেখানে আপনার ডিহাইড্রেশন আছে, এক্সট্রা সেলুলার ফ্লুইডের ভলিউম কমে গেছে, এখানে আমার সোডিয়ামও লস হয় এবং ওয়াটার লস হয়, কিন্তু সোডিয়াম বেশি লস হয় ওয়াটারের চাইতে। যাই হোক, এটা বুঝতে গেলে অনেক মানে ডিফিক জিনিস। সহজ কথা আমরা যদি ক্লিনিক্যালের জন্য মনে রাখি, তাহলে আমাদের লস গুলো সব হচ্ছে হাইপোভলিমিক লস। যেরকম রেনাল কিছু কজ আছে, জিআইটির কজ আছে, স্কিন দিয়ে লস হইতে পারে, থার্ড স্পেস লস হইতে পারে। অর্থাৎ হাইপোভলিমিক হইতেছে এই পেশেন্টের ডিহাইড্রেশন থাকবে, বিপি কম থাকবে এবং একটা লসের হিস্ট্রি থাকবে। সেই লসটা ভিজিবল হইতে পারে, ইনভিজিবল হইতে পারে। ইনভিজিবল লস কিরকম? যেমন ডায়াবেটিক্স এর মাধ্যমে লস হলে ইনভিজিবল হয়। অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি, যেটা এডিসনস ডিজিজে হয়, যেখানে যে অ্যাড্রেনোকর্টিকল হরমোনটা কারণে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয় না, তার মানে ইয়ের সাথে হয়। কখনো কখনো কিডনির কিছু ডিজিজ আছে যেখানে কিডনি সোডিয়াম রিঅ্যাবজর্পশন করতে পারে না, তার এই যে কোন টিউবে, হ্যাঁ, সেজন্য আমাদের রেনাল টিউবুয়াল সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয় না, সেটা সল্ট ওয়াশিং নেফ্রোপ্যাথি। এগুলো আমরা দৃশ্যমান হবে না, এটা আমরা বুঝতে পারবো না। জিআইটি, নশিয়া, বমিটিং, ডায়রিয়া, এটা বোঝা যাবে। রুগী আর বলবে হিস্ট্রি যে আমাদের রুগী বমি করছে, ডায়রিয়া হয়েছে, এখন রুগী নেতায় পড়ছে, দুর্বল হয়ে গেছে অথবা অজ্ঞান হয়ে গেছে। স্কিন দিয়ে সুইটিং এর মাধ্যমে আমাদের সোডিয়াম লস হতে পারে। থার্ড স্পেস লস, এটা আমরা বুঝতে পারি না। যেরকম আপনি অনেক সময় দেখবেন যে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, পেরিটোনিটিস, প্যানক্রিয়াটাইটিস এর পেশেন্ট গুলো, হ্যাঁ, এগুলোকে অনেক সময় হাইপোনেট্রিমিয়া নিয়ে আসে। এখানে ওই যে থার্ড স্পেস লস হয়, যেরকম ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হইলে এই সমস্ত পেশেন্ট কিন্তু একেআই, হাইপোভলিমিয়া থেকে একেআই ডেভেলপ করে। এর জন্য কোনো যদি আপনি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের পেশেন্ট পান, অথবা যদি পেশেন্টের আপনি দেখেন যে পেরিটোনিটিস পেশেন্ট পান, এদেরকে অবশ্যই ভালোভাবে ফ্লুইড ম্যানেজ করতে হবে টু প্রিভেন্ট এক হইতাছে একেআই। তাহলে এই হচ্ছে লস। লসের জন্য হলে সেটাকে আমরা হাইপোভলিক হাইপোনেট্রিমিয়া বলি।
রেনাল হতে পারে, জিআইটি হতে পারে, স্কিন দিয়ে হতে পারে, থার্ড স্পেস যেরকম বার্ন হতে পারে, প্যানক্রিয়াটাইটিসেও অনেক সময় পেরিটোনাইটিস, বাউল অবস্ট্রাকশন, এগুলোকে বলা হয় থার্ড স্পেস লস। আর হাইপার ভলিউমিক হাইপোনেকটেমিয়া, এটা বোঝা অনেক কঠিন। ডেফিনেশন হচ্ছে যে ওয়াটার রিটেনশন হচ্ছে, বডি ওয়াটার রিটেনশন করছে, আবার সোডিয়ামও রিটেনশন করছে, কিন্তু ওয়াটার রিটেনশনটা প্রপোর্শনেটলি বেশি হচ্ছে, অর্থাৎ শরবতের মধ্যে চিনি কম দিচ্ছেন, আপনি পানি বেশি ঢালছেন, অনেকটা এরকম হয়ে গেল। দুইটাই ডাল দিতেছেন, চিনিও দিতেছেন, পানিও দিতে পেরেছেন, কিন্তু পানিটা বেশি দিচ্ছেন, চিনিটা কম দিচ্ছেন, তাই শরীর ওয়াটারও রিঅবজর্পশন করছে, সোডিয়াম রিঅ্যাবজর্পশন করছে, কিন্তু প্রপোর্শনেটেড ওয়াটারটা বেশি রিঅ্যাবজর্পশন দেয়, যেখানে এখানে আপনার পানি বেশি হয়ে গেছে, লবণ কম হয়ে গেছে। তো হাইপোভলিমিক হাইপোনেট্রেমিয়া আমরা এই যদি ডেফিনেশন বলতে চাইতে, এটা আমরা ক্লিনিক্যালি তো অনেক কিছু আমাদের ডেফিনেশন জানা দরকার। আমরা কোনো ইডিমার পেশেন্টের যদি হাইপোনেট্রেমিয়া পাই, তখন সেটাকে আমরা ধরি হাইপারভলিমিক হাইপোনেট্রেমিয়া। যেমন হার্ট ফেলিওরের পেশেন্ট, সিসিএফ এর পেশেন্ট, সিএলডির পেশেন্ট, নেফ্রোটিক সিন্ড্রোমের পেশেন্ট, ক্রনিক রানার ফেরুর যখন আপনার থাকে, এই সমস্ত পেশেন্টের যখন আপনার হাইপারনেট্রিমিয়া থাকবে, তখন আমরা এটাকে ধরে নিব হাইপার ভলিউমিক হাইপারনেট্রিমিয়া। অর্থাৎ ইডিমার সাথে যদি কোনো পেশেন্টের হাইপারনেট্রিমিয়া থাকে, তা ধরে নিতে হবে এটা হচ্ছে হাইপার ভলিউমিক হাইপারনেট্রিমিয়া। আরেকটা মাঝখানে যেটাকে ইউভলিউমিক হাইপারনেট্রিমিয়া হয়, সেখানে শুধুমাত্র অনলি ওয়াটার অর্থাৎ সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয় না, শুধুমাত্র ওয়াটার রিটেনশন হয়, যে কারণে দেখা গেছে যে আমাদের সোডিয়ামের পরিমাণ অ্যাপারেন্টলি আমাদের শরীরে নর্মাল থাকার পরেও পানি বেশি হওয়ার কারণে কি হয়ে গেল, হাইপোনেট্রিমিয়া হয়ে গেল। অর্থাৎ আপনার এক জগে পানিতে আপনি একদম প্রপোর্শনেট করে আপনি শরবত বানায় রাখছেন, কেউ এখানের মধ্যে 2 গ্লাস পানি ঢেলে দিল। তো এরকম হচ্ছিল আমার যা ইউভলিউমিক হাইপোনেট্রিমিয়া, যেখানে শুধু অনলি হয়, এখানে এক্সট্রা সেলুলার যে ভলিউম আছে এটা আনচেঞ্জ থাকে। তো একটা হচ্ছে প্রাইমারি ডিপসিয়া, অর্থাৎ অনেকে দেখা যায় যে শুধু পানি খায়, দেখা যায় যে একজন 20 লিটার পানি খাচ্ছে, 10 লিটার পানি খাচ্ছে, তো সেই সমস্ত ক্ষেত্রে কি হয়, ইউভলিউমিক হাইপোনেট্রেমিয়া হয়। খুব গুরুত্বপূর্ণ যেটা সিহাত, সাইন অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএস সিক্রেশন। আমরা কি জানি আমাদের এডিএসটা কি করে, এডিএসটা আমাদের যেহেতু এডিএসটা হচ্ছে কি আমাদের কি করে, ওয়াটার যখন রিঅ্যাবজর্পশনটা অ্যান্টিডায়োটিক হরমোন, হ্যাঁ, এটার জন্য কি করে, এটা যে আপনার যেটা কাজ করে ওয়াটারটাকে রিঅ্যাবজর্পশন করে। হুম, এটার জন্য এই যখন সিয়ার যখন হবে, তখন আমার কি হতে সাইন অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট, এর জন্য আমাদের হাইপোনেট্রিমিয়া হতে হবে। আর একটা হাইপোথাইরয়েডিজম। সিয়ারটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সিয়ার কতগুলো জিনিস আছে, যেরকম নিউমোনিয়া, কিছু সিয়ার কোন কোন জায়গায় হয়, এখানে দেখা যায় যে বডির অসমোলারিটি কমে যায়, হ্যাঁ, আবার ইউরিনের অসমোলারিটি বেড়ে যায়। তো যাই হোক, আমাদের অত ডিটেলস আমরা কঠিন করে আলাপ করব না, যেহেতু আমরা ক্লিনিক্যালি পড়বো, আমরা এখানে একাডেমিক এই ক্লাসটা না। জাস্ট আমরা সিয়াত বলতে, যেমন নিউমোনিয়ার পেশেন্ট, সিওপিডির পেশেন্ট, ক্যান্সারের পেশেন্ট, তারা যখন হাইপোনেট্রেমিয়া আসবে, বা একটা রোগী দীর্ঘদিন যাবত অ্যান্টিসাইকোটিক ড্রাগ খাচ্ছে, অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ খাচ্ছে, ওই সমস্ত হাইপোনেট্রেমিয়া নিয়ে আসবে, অ্যাপারেন্টলি লসের কোনো হিস্ট্রি নাই, তখন আমরা চিন্তা করবো দিস মে বি সিয়ার। পেন হতে পারে, স্ট্রেস হতে পারে, কখনো কখনো যেমন সিবিডি, অর্থাৎ তার ব্রেন টিউমারের রোগী, স্ট্রোকের পেশেন্ট, তারপরে যদি পেশেন্টের নিউমোনিয়া থাকে, সিওপিডি থাকে, অ্যান্টিসাইকোটিক ড্রাগ থাকে, এই সমস্ত রোগী যখন হাইপোনেট্রিমিয়া হবে এবং আপনি অ্যাপারেন্টলি লসের কোনো হিস্ট্রি পাবেন না, তখন চিন্তা করবেন দিস ইজ এ কেস অফ সিয়ার, সাইন অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএস সিক্রেশন। তাহলে আসেন আমরা চলে যাই হাইপোনেট্রিমিয়া একটা পেশেন্টকে আমরা অ্যাপ্রোচ কিভাবে করব। হাইপোনেট্রিমিয়া অ্যাপ্রোচে প্রথমেই বললাম যে ডিউরেশনটা খুব গুরুত্বপূর্ণ, এটা অ্যাকুইট না ক্রনিক, রোগীর সিমটম কখন থাকে, ভলিউম স্ট্যাটাস অফ দ্য পেশেন্ট, এই পেশেন্ট কি হাইপোভলিউমিক আছে নাকি হাইপার ভলিউমিক আছে। হাইপোভলিউমিক হলে যেরকম কি আপনি কিভাবে বুঝবো আমরা একটা পেশেন্ট হাইপোভলিউমিক আছে, বিপি কম থাকবে, পোস্চুরাল ড্রপ থাকবে, ফিচার্স অফ ডিহাইড্রেশন থাকবে, যেমন ড্রাই মাউথ থাকবে, টাং আপনার কোটেড থাকবে, ডিহাইড্রেটেড থাকবে, পেশেন্টের টেইকার্ডিয়া থাকবে, স্কিন এই যে যেটা আমরা স্কিন আমরা যেটা দেখি, তারপরে রিডিউস ইউরিন আউটপুট কমে যায়, দিজ আর দ্য ফিচার্স অফ কি থাকে, হাইপোভলিমিয়া। আর হঠাৎ দ্য ফিচার্স অফ হাইপোভলিমিয়া, হাইপোভলিমিয়ার ফিচার, হাইপারভলিমিয়ার ফিচার হচ্ছে আপনার জানেন ইডিমা, জেবিবি রেস থাকে, ইডিমা থাকে, লাংসে ক্রেপস পাবেন, ইফিউশন পাবেন, অ্যাসাইটিস পাবেন। তো দিজ আর দ্য ফিচার্স অফ হাইপোভলিমিয়া এবং হাইপারভলিমিয়া। তাহলে আমাদের একটা রোগী যখন হাইপোনেট্রিমিয়া আসবে, প্রথম আমাদের তার ভলিউমিক স্ট্যাটাসটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে ইউভলিউমিক হলে পাইতে পারি, তো ইউভলিউমিক হলে আমরা সাধারণত কোনোটাই পাবো না, হাইপোভলিউমিয়াও পাবো না, হাইপার ভলিউমিয়ার ফিচার্স পাবো না। সিমটম অনেক সময় দেখা যায় যে রোগী সিমটোমেটিক থাকে না, এসিমটোমেটিক থাকে, তো এসিমটোমেটিক পেশেন্ট তো আপনার কাছে আসবে না, আপনি পরীক্ষা করে দেখবেন কি রোগীর হাইপোনেট্রিমিয়া এজ এ রুটিন পার্ট অফ। সাধারণত হাইপোনেট্রিমিয়া
125-এর উপরে না হলে তেমন কোনো কিছু হয় না সাধারণত। আপনার এর কম না হলে আপনার সিমটম হয় না, অথবা ক্রনিক যদি কারো হাইপোনাট্রিমিয়া থাকে সেই ক্ষেত্রে বডি কম্পেনসেটেড করে ফেলে, সেই ক্ষেত্রেও সিমটম হয় না। সেটা সাধারণত সিমটম হয় কখন? সিমটম হয় যখন 120-এর নিচে যায়। যখন 120-এর নিচে যায় তখন সাধারণত হেডেক, কনফিউশন এইরকম হয়, পেশেন্টের রেস্টলেসনেস থাকে, ইরিটেবল থাকে, হ্যাঁ। আর 110-এর নিচে, কেউ কেউ বলে 115-এর নিচে, এখন বই অবশ্য এগুলো কমায় নিয়ে আসছে, এটা নিয়ে আসছে 130, এটা নিয়ে আসছে 125। যাই হোক, আমরা একটু বেশি ধরবো। যখন 110-এর নিচে বেশি সবচেয়ে কমে যাবে তখন দেখবেন রুগী হ্যালোসিনেশন থাকবে, রুগী অনেক সময় কনভালশন, রুগী অনেক সময় আনকনসিয়াস নিয়ে আসে। তাহলে আমাদের যখন সিমটম গুলো থাকে হাইপোনেট্রিমিয়া, আমি বলছি যে পটাশিয়ামের সিমটম হবে সিএনএস রিলেটেড, অর্থাৎ হেডেক হয়, কনফিউশন হয়, অনেকটা যেরকম হাইপোগ্লাইসেমিয়ার হবে। আস্তে আস্তে পেশেন্ট ইরিটেবল হয়ে যাবে, কখনো কখনো পেশেন্ট ভায়োলেন্ট রেস্টলেস থাকে, কখনো কখনো কি অজ্ঞান হয়ে যায়, কারো বা সিজার হয়, কেউ বা হ্যালোসিনেশন হতে থাকে। তো দিজ আর দ্য সিমটম থাকে। এখন আমাকে কিছু কিছু হিস্ট্রি নিতে হবে, রুগীকে জিজ্ঞেস করবে যখন হাইপোনাট্রিমিয়ার পেশেন্ট, আমি সাসপেক্ট করি তার ডায়রিয়া ছিল কিনা, ভমিটিং ছিল কিনা, ওই যে জিআইটি লস, সে কোনো ড্রাগ খায় কিনা, ডায়াবেটিক্স, এগুলো আমাদের ক্লিনিক্যালি খুব গুরুত্বপূর্ণ। ডায়াবেটিক্স খাচ্ছে কিনা, অ্যান্টিসাইকোটিক কোনো ড্রাগ খাচ্ছে কিনা, তার কোনো ডিজিজ আছে কিনা, যেমন হার্ট ফেলিওর আছে কিনা, সিএলডি আছে কিনা, দেখলে বুঝবো, হাইপোথাইরয়েড আছে কিনা, বা এখন জ্বর টর নিউমোনিয়া বা এরকম কোনো কিছু আছে কিনা, ইনফেকশন আছে কিনা। আর হঠাৎ রেড ফ্ল্যাগ সাইন, নিউরোলজিক্যাল সাইন গুলো অবশ্যই রেড ফ্ল্যাগ সাইন। হাইপোনেট্রিমিয়ার সাথে যদি নিউরোলজিক্যাল সাইন থাকে, যেমন কনফিউশন, ড্রাউজি, সিজার, আনকনশনাস, সেক্ষেত্রে আমরা সেগুলো ধরবো রেড ফ্ল্যাগ সাইন। ইনভেস্টিগেশন আমরা ফার্স্ট লাইন সিরাম ইলেকট্রোলাইট করি, ক্রিয়েটিনিন করি, আরবিএস করি, আর অন্যান্য যা রুটিন ইনভেস্টিগেশন আপনি করবেন, সিবিসি করবেন, ইসিজি করবেন, এগুলো তো করবেনই। তো আমাদের মেন গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইট, ক্রিয়েটিন এবং আরবিএস, এই তিনটা আমাদের গুরুত্বপূর্ণ। আর সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন গুলি যদি আমরা আন্ডারলাইং এটিওলজি বের করতে চাই, যেমন থাইরয়েড ফাংশন করতে হয়, যে আমি জানি যে হাইপোথাইরয়েডিজমে ইউভলিউম হয়, পেশেন্টের ক্রনিক হাইপোনেট্রিমিয়া, রিকারেন্ট হাইপোনেট্রিমিয়া, বারবার হাইপোনেট্রিমিয়া নিয়ে আসতেছে, তখন আমাদের কি চিন্তা করতে হবে যে এডিসনস কিনা। এডিসনস এর কিন্তু একটা প্রেজেন্টেশন থাকে হাইপোনেট্রিমিয়া, হাইপারক্যালেমিয়া, হাইপোগ্লাইসেমিয়া। এডিসনের রোগী কিন্তু অনেক সময় যখন এডিসনের ক্রাইসিস নিয়ে আসে, রোগী অজ্ঞান অবস্থায় আছে, আপনি রোগী অজ্ঞান অবস্থায় আছেন, আপনি অনেক কিছু চিন্তা করলেন, আপনি দেখলেন রোগীর সোডিয়াম কমে গেছে, পটাশিয়াম বর্ডার লাইন বা বেড়ে গেছে, আবার কি গ্লুকোজও কমে গেছে, সোডিয়াম কমে গেছে, গ্লুকোজও কমে গেছে, পটাশিয়াম নর্মাল অথবা বেড়ে গেছে, তখন আপনি মনে করতে হবে আপনি এডিসনস নিয়ে ডিলিং করতেছেন, অথবা অ্যাড্রেনোকর্টিকন ইনসাফিসিয়েন্সি নিয়ে ডিলিং করতেছেন। আরো কিছু করতে হয়, যেরকম আমাদের এটা রেনাল লস না জিআইটি লস, এটার কারণ খুঁজে বের করার জন্য আমাদের ইউরিনারি সোডিয়াম করতে হয়, যেটা আমরা ইউজুয়ালি প্র্যাকটিস করি না। হায়ার সেন্টার ছাড়া সাধারণত আমরা প্র্যাকটিস করি না, এই জন্য এগুলো আপনাদের কাছে আনকমন লাগবে, এগুলো আপনাদের না জানলেও চলবে। আমরা ইউরিনারি প্লাজমা অসমোলারিটি এটাও আমরা দেখি না, কারণ ইউরিনারি প্লাজমা অসমোলারিটি আমাদের লাগবে কিসের জন্য? সিআর ডায়াগনোসিস করার জন্য। তবে আমরা এই সমস্ত রোগীকে অনেক সময় রিকারেন্ট হাইপোনেট্রিমিয়া, ক্রনিক হাইপোনেট্রিমিয়া হইলে আমরা চেস্ট এক্সরে করি, যে যদি নিউমোনিয়া থাকে, টিবি থাকতে পারে, লাং অ্যাবসেস থাকতে পারে, অবশ্যই সিমটম আপনাকে জাস্ট করবে, ফিভার টিভার থাকবে। অনেক সময় আমরা সিটি স্ক্যানও করি, অনেক সময় দেখা যায় ইক্সল থাকলেও এই সমস্যাগুলো হয়। তাহলে দিজ আর দ্য সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন। এখন আসেন, ইনভেস্টিগেশন তো খুব সহজ জিনিস, ম্যানেজমেন্টটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তার আগে একটা আমরা দেখাচ্ছি, একটা হাইপোনেট্রিমিয়ার পেশেন্ট আসতে আমরা লেভেল অফ কনসিয়াসনেস দেখবো, ফান্ডোস্কোপি করব, লিপ পিগমেন্টেশন আছে কিনা, পিগমেন্টেশন দেখবো হচ্ছে এডিশনস এর জন্য, জেবিবি রেস কিনা, কারণ এটা যে যদি আপনার ভলিউম ওভারলোডের ফিচার আছে কিনা, থাইরয়েড আছে কিনা দেখবো, আমরা কনসলিডেশন, মাসকুলেশন এগুলো আছে কিনা দেখবো, বিপি দেখবো, পোস্চুরাল ড্রপ আছে কিনা দেখবো, পালস দেখবো, টেকিকার্ডিয়া আছে কিনা, অ্যাসাইটিস আছে কিনা, ইডিমা আছে কিনা, এই কতগুলো জিনিস আমরা দেখব। এখন দেখেন, আমাদের ম্যানেজমেন্টের জন্য তো আমরা খুবই জানি যে সোডিয়ামকে আমরা রিপ্লেস করব। প্রথমত হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট হচ্ছে আমরা সোডিয়ামকে রিপ্লেস করব, 2 নম্বর আইডেন্টিফিকেশন, কজ আইডেন্টিফিকেশন করব, এবং আন্ডারলাইন যদি কোনো ডিজিজ থাকে সেটাকে আমরা ম্যানেজ করতে হবে। যাই হোক, তাহলে আমরা দেখবো যে যদি সিভিয়ার হয়, হাইপোনেট্রিমিয়াকে আমরা 3টা ভাগে ভাগ করছি, মাইল্ড, মডারেট, সিভিয়ার। এখন নতুন যে অনুসারে সেটা হচ্ছে যে 35-এর উপরে হইলে আপনি মাইল্ড, 30 থেকে 25 হচ্ছে মডারেট, 25-এর নিচে হলে হলো সিভিয়ার। তো যখন একটা সিভিয়ার আমরা যখন বলবো, এটা আগেরটা ছিল আমার এখানে 10 থেকে 15, যদিও আমরা সিভিয়ার 125, তো 125-এর নিচে সাধারণত সিভিয়ার এর ম্যানেজমেন্ট দিতে হয় না। সিভিয়ার এর ম্যানেজমেন্ট দিতে হলে 2টা শর্ত লাগে, একটা হচ্ছে তার নিউরোলজিক্যাল ফিচার থাকতে হবে, এটা আমরা বলতেছি।
তো সিভিয়ার সিভিয়ার হইলে আমরা সাধারণত 115-র নিচে বা 110-এর নিচে হইলে আমরা সিভিয়ার ধরবো। হ্যাঁ, যদি আমাদের এটার সাথে হবে উইথ সাথে নিউরোলজিক্যাল ফিচার থাকবে বা রেড ফ্ল্যাগ সাইন থাকবে। অর্থাৎ একটা সিভিয়ার হইলে মনে রাখতে হবে সিভিয়ার এর ম্যানেজমেন্ট আমরা 3% সোডিয়াম ক্লোরাইড দিব, নর্মাল স্যালাইন না দিয়ে এখানে 3% সোডিয়াম ক্লোরাইড দিব সিভিয়ার ম্যানেজমেন্টের জন্য। এই জন্য এই ক্ষেত্রে আমাদেরকে নিউরোলজিক্যাল সাইনটা দেখতে হবে, একটা হাইপোনেট্রিমিয়া থাকতে হবে সিভিয়ার, নিউরোলজিক্যাল ফিচার থাকতে হবে এবং আদার আপনাকে ডিফারেন্সিয়াল ডায়াগনোজ, যেমন স্ট্রোকের জন্য নিউরোলজিক্যাল ফিচার যদি আসে আর তার যদি হাইপোনেমেট্রিমিয়া আছে সেই ক্ষেত্রে আমি এখানে সিভিয়ার হিসাবে সেটা ধরবো না, সেক্ষেত্রে আমরা 3% সোডিয়াম ক্লোরাইড দিব না। তাহলে সিভিয়ার হইলে আমরা প্রথমে মাইল্ড থেকে না দিয়ে সিভিয়ার থেকে শুরু করলাম। সাধারণত আমরা এক্সট্রা সল দেই। আমরা সব রোগী কি কি করব, ডায়েট দিব। যে কোনো আমরা যখন মনে করবেন যে আমাদের যে হাইপোনেট্রিমিয়া বলেন হাইপোক্যালেমিয়া বলেন এই ক্ষেত্রে আমাদের যখন প্যারেন্টাল কারেকশনের পাশাপাশি ওরাল কারেকশন করতে পারবো, কারণ প্যারেন্টাল কারেকশনের একটা নির্দিষ্ট লিমিট আছে, এই লিমিটের বেশি যদি আপনি কারেকশন করতে চান তাহলে সেটা বডির মধ্যে অটোডিলেক্ট্রেট অ্যাসিড বেস ব্যালেন্সের সমস্যা। এই জন্য আমি রোগীকে চেষ্টা করব যে কিছুটা অংশ যাতে, যদি পেশেন্ট কনসাস থাকে তাহলে ওরালি খাওয়াবো, যদি আনকনসিয়াস থাকে আমরা তো এনজি ফিডিং দিব, তখন তাকে বলবো যে আপনি প্রতিবার খাবারের সাথে কিছু এক্সট্রা সল দিবেন। আমরা অনেক সময় ট্যাবলেট ফর্মে সোডিয়াম ক্লোরাইড ট্যাবলেট পাওয়া যায়, ওটা আমরা দিয়ে দিতে পারি একটা একটা 3টা, অথবা কেউ 2টা 2টা 3টা দিতে বলে, অথবা ওআরএস খাওয়াইতে পারেন। এখন এখানে যে আইভি প্যারেন্ট সিভিয়ার কেসে আইভি যে আমরা ম্যানেজমেন্ট দিব, এখানে আমরা 3% সোডিয়াম ক্লোরাইড দিই। 3% সোডিয়াম ক্লোরাইডটা আসলে একজন ইন্টার্ন ডক্টর সরাসরি কখনো সিদ্ধান্ত নিবে না, কারণ 3% সোডিয়াম ক্লোরাইডটা আপনি জানেন কিনতে পাওয়া যায় না, এখানে ইন্ডেন্ট করতে হয়, এটা হাসপাতালে সাপ্লাই থাকে, এটা বাইরে বিক্রি করার অনুমতি নাই, কারণ এটা খুব ডেঞ্জারাস। এটা যেরকম লাইফ সেভিং এটা, এবং একটা পেশেন্টের লাইফ আবার নিয়ে যেতেও পারে বা তাকে ডিসেবল করে দিতে পারে। তো সাধারণত আমাদের ওয়ার্কিং ফর্মুলা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আমরা 500 ml নেই, 500 ml নিয়ে আমরা 32 ড্রপস মাইক্রোড্রপস পার ডে নেই। এটা হচ্ছে আমরা কমন একটা ফর্মুলা আমরা চালু করি। তো যাই হোক, আমরা পরে বলবো মোস্ট অফ দ্য টাইম পেশেন্ট রিমেন আনকনসিয়াস, কন্টিনিউ আদার ম্যানেজমেন্ট অফ আনকনসিয়াস পেশেন্ট। সুতরাং একটা পেশেন্ট যখন 3% সোডিয়াম ক্লোরাইড পারবে, আইদার এই পেশেন্ট আনকনসিয়াস থাকবে, অথবা পেশেন্টের সেমি কনসিয়াস থাকবে, অথবা পেশেন্টের ড্রাউজি থাকবে, অথবা রেস্টলেসও থাকতে পারে। হ্যাঁ, তো সুতরাং সেই ক্ষেত্রে আমার এটা তো শুধু সোডিয়ামের ম্যানেজমেন্ট, অন্যান্য আনকনসিয়াস পেশেন্টের যা যা ম্যানেজমেন্ট আছে সেটা আমরা কন্টিনিউ করব। তাহলে আপনি একটা পেশেন্টকে যখন 3% সোডিয়াম ক্লোরাইড দিবেন, সিভিয়ার হাইপোনেট্রিমিয়ার ম্যানেজমেন্ট, এটার জন্য আপনাদের কি 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 জিনিস কনসিডার করতে হবে? সবসময় কনসিডার করতে হবে যে আপনাকে ফলোইং ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। এর মধ্যে 1 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে সিভিয়ার হাইপোনেট্রিমিয়া। হাইপোনেট্রিমিয়া 110-এর নিচে থাকতে হতে পারে বা 115-র নিচে থাকবে। সাধারণত আমরা 110 এবং 115 নেই, আমরা একটু সেফ সাইডে দেখার জন্য। যদিও সিভিয়ার হাইপোনেট্রিমিয়ার ডেফিনেশন এখন যেটা করা হয়েছে 124-এর নিচে, কিন্তু আগে ছিল 110 বা 115-এর নিচে। তাই এখন তারপরে আমরা 3% সোডিয়াম ক্লোরাইড 124 বা 120-এ আমরা দেই না। আমরা সাধারণত যখন দেখা যায় যে 110 বা 115 তখন আমরা দেই। যদি আপনারা কখনো দেন আপনারা তখন দিবেন। হ্যাঁ, আর একজন বিশেষজ্ঞ বা একজন অভিজ্ঞ লোক শুনি তো তার অভিজ্ঞতা দিয়ে অনেক কিছু বুঝতে পারেন, সেটা আলাদা জিনিস, কিন্তু এজ এ ইন জেনারেল আমরা দিব না 110 বা 115-র নিচে না হয়। প্লাস শুধু এটা থাকলেই দিব না, সাথে আমাদের কিছু কিছু জিনিস থাকতে হবে নিউরোলজিক্যাল ফিচার, সেগুলো আমি বারবার বলছি, কনফিউশন, কমা, ডাউজিনেস, অল্টারেশন অফ বিহেভিয়ার, সিজার থাকতে পারে পেশেন্ট, আবার এটেলো, আবার দেখতে অনেক সময় পেশেন্ট কি রেস্টলেস হয়ে যায়, ইরিটেবল হয়ে যায়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই তার অন্য কোনো প্যাথোলজি আছে কিনা, যেমন ইকসল যদি থাকে তো সেই ক্ষেত্রে তো আসলে তার সিজার হচ্ছে স্ট্রোক, স্ট্রোকের জন্য যদি হয় তখন আলাদা জিনিস। তাহলে আমাদের এগুলো দেখতে হবে। অলওয়েজ কনসাল্ট উইথ সিনিয়র বিফোর গিফট, আপনারা কখনোই নিজে এটা দিবেন না, অবশ্যই আপনার মিড লেভেলের সাথে আলোচনা করে দিবেন। ইট শুড বি কারেক্টেড স্লোলি। আমরা সাধারণত তাহলে আমরা যখন 3% সোডিয়াম করে দিতে হলে আপনার 2টা জিনিস লাগবে, মাইক্রোবোরেট লাগবে। তাই রোগীকে বলতে হবে যে আপনি মাইক্রোবোরেট নেন, এবং সেটা আমরা একটা ওয়ার্কিং ফর্মুলা আছে 32 মাইক্রোড্রপস পার মিনিটে নেই। এবং আমাদের মনে রাখতে হবে আমরা সোডিয়াম কখনোই নট মোর দেন 10 মিলিমোল পার ডে তে কারেকশন করব না। হ্যাঁ, সোডিয়াম কারেকশনের ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 10 মিলিমোল পার ডে, মানে যদি আপনি আইভি কারেকশন করতে চান। আর নেভার গিভ ইফ বিপি ইজ লো। আপনার যদি বিপি কম থাকে, যদি হাইপোটেনশন থাকে, প্রথমে 3% সোডিয়াম ক্লোরাইড দিবেন না, প্রথমে তাকে ব্লাড প্রেশারটাকে আপনি ইয়েতে নিয়ে স্টেবল করে তারপরে সোডিয়াম ক্লোরাইড দিবেন।
নাহলে আরেক আর যদি দিতে হয় তাহলে দুইটা চ্যানেল মেনটেন করতে হবে। যেন কারো যদি বিপি থাকে কম, তাহলে আগে সেটা আমাকে আগে সার্কুলেশনটাকে প্রিজার্ভ করতে হবে। সবসময় বডিতে সবচেয়ে গুরুত্ব দিই আমরা সার্কুলেশনকে। তাহলে বিপি কম থাকলে আমরা প্রথমে সোডিয়াম ক্লোরাইড দিব না। নো নিড টু গিভ। একটা পেশেন্টকে যদি দেখেন যে একটা রোগী কনসাস আছে, ওয়ার ওরিয়েন্টেড আছে, কিন্তু তার সোডিয়াম হচ্ছে 105, তো সেই ক্ষেত্রে আমরা কি দিব? আমরা 3% সোডিয়াম ক্লোরাইড দিব না। তাহলে আমাদের হাইপোনাট্রিমিয়া থেকে যদি যদি শিখতে হয়, সব বাকি যে আপনি ট্রিটমেন্ট যাই করেন না কেন, ডায়াগনোস যাই করেন না কেন, ট্রিটমেন্ট হচ্ছে খুব সহজ। আপনি সোডিয়াম ক্লোরাইড দিবেন খাবার ট্যাবলেট ফর্মে, খাবার লবণ খেতে বলবেন, খাবার সাথে কাউকে ওআরএস খেতে বলতে পারেন, একটা নর্মাল স্যালাইন দিবেন। এই তো আপনার দেখবেন যে এই হাইপোনাট্রিমিয়ার চিকিৎসা। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি কখন, এখানে হাইপোনাট্রিমিয়া থেকে একটা জিনিসই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে কখন আমি 3% সোডিয়াম ক্লোরাইড দিব। এই জিনিস জানাটা হইতেছে গুরুত্বপূর্ণ। তো মনে রাখতে হবে 3% সোডিয়াম ক্লোরাইডের জন্য দুইটা জিনিস ক্রাইটেরিয়া থাকতে হবে। এক, পেশেন্টকে হলো পেশেন্টের হাইপোনাট্রিমিয়া থাকতে হবে সিভিয়ার। কারণ মাইল্ড টু মডারেট হাইপোনাট্রিমিয়াতে পেশেন্ট আনকনসিয়াস হয় না এবং তার নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন থাকবে। এবং এই নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন অন্য কোনো কারণ দ্বারা বর্ণনা করা যাবে না, যেমন হাইপাটিক এনকেফালোপ্যাথি, ইউরেমিক এনকেফালোপ্যাথি, কিংবা স্ট্রোক অথবা ইকসল। হ্যাঁ, তাহলে আমরা তো বুঝতেই পারছেন। আর আমাদের সাধারণত নট মোর দেন 10 মিলিমোল পার ডে, আমরা সোডিয়াম কখনোই 10 মিলিমোল পার ডে এর বেশি আমরা কারেকশন করব না। আর কারো যদি দেখেন যে সিভিয়ার হাইপোনাট্রিমিয়া আছে, 100 আছে সোডিয়াম, কিন্তু সে ওয়াইল ওরিয়েন্টেড, তাহলে বুঝে নিতে হবে এটা হচ্ছে ক্রনিক হাইপোনাট্রিমিয়া। এটা আমরা আমরা 3% সোডিয়াম ক্লোরাইড না, আমরা এটা ওরাল আস্তে আস্তে কারেকশন করব। আর মাইল্ড কেসে তো একই কথা বললাম। এই যে 135 থেকে 125 আমরা এক্সট্রা সল খেতে বলবো, সোডিয়াম ক্লোরাইড ট্যাবলেট দিব। পেশেন্টকে যদি কোনো যদি ফ্লুইড দিতে হয়, তাহলে আমরা পেশেন্টকে আমরা কি দিব? নর্মাল স্যালাইন দিব। হ্যাঁ, পেশেন্ট মুখে খাবার খাইতে পারে তাহলে খাইলো, আর যদি ফ্লুইড দেই তাহলে জাস্ট একটা নর্মাল স্যালাইন 10 to 10 ড্রপস দিয়ে রাখবো। আর মডারেট হইলে একই রকম। সাধারণত মডারেটেড হইলে আমরা এক্সট্রা সল্ট খেতে বলি, সোডিয়াম ক্লোরাইড ট্যাবলেট দিয়ে ওআরএস দিতে পারি। এখানে আমরা নর্মাল স্যালাইন দিব। হ্যাঁ, এখানে মাইল্ড এর ক্ষেত্রে একটা দিলাম, মডারেটের ক্ষেত্রে আপনি দুইটা দিতে পারেন বা একটা দিতে পারেন, যে ওরাল যদি কারেকশন করতে পারেন। এখন ইফ ইউ হ্যাভিং দ্য হাইপোনাট্রিমিয়া, হাইপোনাট্রিমিয়া থাকলে কি, হাইপোভলিমিয়া থাকলে আপনাকে কি কি করতে হবে? প্রথমে রিসাসিটেশন করতে হবে। কারো যদি পালস বিপি কম থাকে, সেক্ষেত্রে প্রথমে আমার কি হতে হবে? আমাকে ভলিউম দ্বারা তাকে আমাকে কি করতে হবে? রিসাসিট করতে হবে। তারপরে আপনার হাইপোনাট্রিমিয়া আপনি কারেকশন করেন। সেই ক্ষেত্রে আমরা 3% সোডিয়াম করে তো আমরা চাইলেও বেশি দিতে পারবো না, মাইক্রোবুরেটে দিতে হবে। তো সুতরাং হাইপোনাট্রিমিয়া যদি সাথে সাথে হাইপোভলিমিয়া থাকে, তার আগে হাইপোভলিমিয়া কারেকশন করতে হবে নর্মাল স্যালাইন দিয়ে। আর যদি দেখা যাচ্ছে যে যদি হাইপোনাট্রিমিয়া অ্যাসোসিয়েটেড হাইপোক্যালেমিয়া থাকে, অনেক সময় দেখা যায় দুইটা থাকে, বমিটিং আছে, তখন সাধারণত দেখা যায় হাইপোনাট্রিমিয়া আছে, হাইপোক্যালেমিয়া আছে। তো সেই ক্ষেত্রে আপনি দুইটা কাজ করতে পারেন। একটা নর্মাল স্যালাইনে 1 এম্পল বা ডিপেন্ডিং অন দ্য লেভেল অফ হাইপোনাট্রিমিয়া 2 এম্পল আপনি কেটি যোগ করে দিতে পারেন। আর যদি হাইপোভলিমিয়ার সাথে ইডিমা আছে, যদি অ্যাসিম্পটোমেটিক থাকে, যদি হাইপোভলিমিয়ার সাথে অনেক সময় ইডিমার পেশেন্ট, যেমন আমরা বললাম হাইপারভলিমিক হাইপার, সেক্ষেত্রে তো আমরা কি করবো? অ্যাসিম্পটোমেটিক থাকলে আপনি তাকে উল্টা কি করবেন? তাকে আপনার সোডিয়াম কারেকশন করতে হবে না, আপনি তার পানিটা রেস্ট্রিকশন করে দেন। পানি রেস্ট্রিকশন করে দেন, ফ্লুইড কম খাবে, তখন বলবেন যে 1 থেকে 1.5 লিটারের বেশি পানি খাবেন না। ট্রিটমেন্ট অফ দ্য আন্ডারলাইন কজ, সিএলডি হলে সিএলডি ট্রিটমেন্ট দিবেন, রেনাল ফেলিওর হলে রেনাল ফেলিওরের ট্রিটমেন্ট দিবেন, হার্ট ফেলিওর হলে হার্ট ফেলিওরের ট্রিটমেন্ট দিবেন। তাহলে এই ক্ষেত্রে আমরা কি রেস্ট্রিক্টেড করব? আমরা ফ্লুইড রেস্ট্রিকশন করলে তার হাইপোনেট্রেমিয়া অবা মানে কারেকশন হয়ে যাবে। মেনলি কোথা হয়? হাইপার ভলিমিক, যেখানে ইডিমা থাকে, এটা যদি অ্যাসিম্পটোমেটিক থাকে। আর যদি সিমটোমেটিক থাকে, তাহলে আমরা সেই ক্ষেত্রে অনেক কোনো কিছু করতে পারি। সেই ক্ষেত্রে আমরা আইবি ফুসেমাইড দিতে পারি, কেউ ম্যানিটলের সাথে দেয়। এগুলো আপনাদের প্র্যাকটিস করার দরকার নাই, সিমটোমেটিক গুলো আপনি অনেক সময় দেন। আর যদি পেশেন্টে দেখা যাচ্ছে যে, যদি পেশেন্ট দেখা যাচ্ছে যে হাইপার ভলিমিক হাইপোনেট্রেমিয়া আছে, এবং সেই ক্ষেত্রে রোগী সিভিয়ার হাইপোনেট্রেমিয়া আছে, এবং সেই ক্ষেত্রে আমরা অনেক সময় 3% সোডিয়াম ক্লোরাইড অ্যাজ পার ইন্ডিকেশন থাকলে আমরা দিতে পারবো। ঠিক আছে? তবে হাইপারভলিমিক হাইপোনাট্রেমিয়া অবশ্যই আপনার সিনিয়রের পরামর্শ সহকারে ম্যানেজ করতে হবে যখন আপনি 3% সোডিয়াম করে দিতে চান। অনেক সময় যায় যে এলভিএফ এর পেশেন্টে যখন হাইপোনাট্রেমিয়া থাকে, তাই থাকুক না কেন, তাদেরকে আমাদের কি হবে? ফুসেমাইড দিতে হবে। এবং এখন দেখা গেল তার সিভিয়ার হাইপোনাট্রেমিয়া আছে, আবার এলভিএফ আছে,
তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা ওই যে ফুসেমাইড দিব, ওদিক দিয়ে হাইপারটোনিক সলিউশনে 3% সোডিয়াম ক্লোরাইড দিব। যাই হোক, তাহলে আমাদের এত কিছু আপনাদের জানার দরকার নাই, আপনাদের জানার দরকার মাইল্ড টু মডারেট আমরা ওরাল সল দেই, আমরা ওরাল এক্সট্রা সল খেতে বলি, সোডিয়াম ক্লোরাইড সল দেই, এক্সট্রা সল খেতে বলি, আর একটা নর্মাল স্যালাইন রাখি, একটা বা দুটা, এটা অ্যাকর্ডিং টু পেশেন্টের ডিমান্ড। আর সিভিয়ার হাইপোনেট্রিমিয়া, যেখানে হাইপোনেট্রিমিয়ার সাথে নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন থাকবে, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা 3% সোডিয়াম ক্লোরাইড দিব। আর কারো যদি হাইপারভলিমিক হাইপোনেট্রিমিয়া থাকে আর অ্যাসিম্পটোমেটিক পেশেন্টদের ক্ষেত্রে শুধু জাস্ট আপনি যদি সিমটম না থাকলে শুধু আপনি ফ্লুইডটাকে রেস্ট্রিকশন করবেন, আর সিমটম থাকলে সেই ক্ষেত্রে আপনার ডিপেন্ডিং অন দা, অনেক সময় দেখা যাচ্ছে যদি সিভিয়ার থাকে তাহলে সেক্ষেত্রে 3% সোডিয়াম ক্লোরাইড আপনাকে দিতে হতে পারে। এই আর অ্যাসিম্পটোমেটিক ক্রনিক হাইপোনেট্রিমিয়া আপনার রোগী পাইছেন কিনা জানি না, অনেক রোগী দেখবেন 105 104, কিন্তু রোগীর কোনো সমস্যা থাকে না, রোগী একদম ভালো থাকে। তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা অনলি ফ্লুইড রেস্ট্রিকশন করব, এটা ক্রনিক হাইপোনেট্রিমিয়া। আমি আগে বললাম তাহলে ডেঞ্জার কি থাকে, ডেঞ্জার অফ দ্য হাইপোনেট্রিমিয়া র্যাপিড কারেকশন থাকে হলো সাধারণত সেন্ট্রাল পন্টাইন মাইলিনোলাইসিস হয়। এক্ষেত্রে সাধারণত কি হয় পেশেন্টের, সাধারণত আমরা কি জানি, আমরা যদি জানি যে হাইপোনেট্রিমিয়া হইলে কি হয়, হাইপোনেট্রিমিয়া হল যখন হয় তখন দেখা যায় যে আপনার পানিতে জায়গায় যদি এক্সট্রাসেলুলার ফ্লুইডে সোডিয়ামের কনসেন্ট্রেশন কমে যায়, আর তখন সেলে থাকে কি, সেলে থাকে হলো আপনার কনসেন্ট্রেশন বেশি থাকে, অসমোলারিটি বেশি থাকে সেলে, অর্থাৎ সেলটা থাকে বেশি আপনার গাঢ়, আর যে আপনার যে ভেসেল থাকে সেটা থাকে হলো পাতলা। তাহলে আমরা পানির ধর্ম কি, পাতলা থেকে আমরা কোথায় চলে যাবে, তখন পানি কি করে, পানি ওই যে তখন ভেসেল থেকে আপনার সেলের মধ্যে চলে যায়, ভেসেল থেকে চলে যাবে সেলের মধ্যে, তাহলে কি হবে, সেলটা ফুল, এই জন্য ইডিমা। এই জন্য অ্যাকুইট যখন এটা যখন অ্যাকুইট ডেভেলপ করে তখন এই কম্পেনসেশনটা হয় না, এই জন্য পেশেন্টে অজ্ঞানের মতো হয়ে যায় বা আনকনসিয়াস হয়ে যায়। এই জন্য আমাদের যদি আপনি যদি আবার এই জন্য যদি আপনি র্যাপিড কারেকশন করে ফেলেন, খুব দ্রুত কারেকশন করলে কি হবে, সেলের যে কনসেন্ট্রেশন বা অসমোলারিটি চাইতে আপনার কি হবে, এক্সট্রা সেলুলার ফ্লুইড যে ফ্লুইড এক্সট্রা সেলুলার সরি যে ভেসেলের যে সেখানে কি হবে, সেখানে কনসেন্ট্রেশন হয়ে যাবে, তখন পানি কি করবে, সেল থেকে শুরু করে ভেসেলে এসে পড়বে, তখন সেটা কি হবে, সেলটা সংকুচিত হবে, তখন ওই যে মাইলিনোলাইসিস হয়, ফোকাল মাইলিনোলাইসিস হয়, এটা রিভার্সিবল হয়, ফেটাল থাকে। তখন অনেক সময় দেখবেন যে অনেক রোগী হাইপোনেট্রিমিয়া ম্যানেজ করতে গিয়ে উল্টা তখন ওই যে সেন্ট্রাল পন্টাইন ডিমাইলিনেশন হয়, তখন রোগীটা সারা জীবনের জন্য আপনার হাইপোনেট্রিমিয়া নর্মালি আস্তে আস্তে কারেকশন করলেও দেখা যেত রোগী একসময় ভালো হয়ে যেত, আর সেই ক্ষেত্রে আপনি কি করেন, আপনি তার উল্টা ক্ষতি করে দেন, ইরিভার্সিবল, সারা জীবনের জন্য রোগীটা একটা ভেজিটেটিভ স্টেজে দেখবেন স্ট্রোকের মতো পড়ে থাকবে। এগুলো সাধারণত কি হয়, লেথার্জি থাকে, কনফিউশন থাকে, বারবার পলসে থাকে, প্যারাপেরেসিস, কোয়াড্রিপেরেসিস, লকড সিনড্রোম থাকে বা কমাতে থাকে। এই জন্যই আমরা সবসময় মনে করি আমরা যখন 3% সোডিয়াম ক্লোরাইড দিব তখন আমরা সবসময় কশাসলি দিব, এবং নট মোর দেন 10 মিলিমোর পার, এর বেশি আমরা কারেকশন করব না। এগুলো বলেই দিলাম। আমার হয়তো 8 মিনিট আছে, আমি তো ভাবছিলাম আজকে তো মনে হয় না সব শেষ করা যাবে। আচ্ছা যাই হোক, আমাদের রিমেনিং টাইম আছে হচ্ছে 8 মিনিট, 8 মিনিট পরে আপনারা আবার এখানে ঢুকে যাবেন। আচ্ছা এখন দেখেন আমরা কিভাবে সিডো হাইপোনেট্রিমিয়া, এটা আমরা পড়বো না, সিডো হাইপোনেট্রিমিয়া অনেক সময় দেখা যায় হাইপারলিপিডিমিয়া থাকলে, গ্লুকোজ থাকলে, প্লাজমা প্রোটিন বেশি থাকলে তখন দেখা যায় যে আপনার যে হাইপোনেট্রিমিয়া দেখা যাচ্ছে যে আপনার সোডিয়াম এমনি কম দেখায়, সেটাকে সিডো হাইপোনেট্রিমিয়া বলে। আর আইট্রোজেনিক হাইপোনেট্রিমিয়া কখন হয়, আইট্রোজেনিক হাইপোনেট্রিমিয়া আপনি যদি কোনো পেশেন্টকে শুধুমাত্র দিয়ে দেন তাহলে দুইটা জিনিস হবে, পেশেন্টের দেখা গেল শুধু ডিএটা কি, ডিএ হচ্ছে পানি, কারণ কি আপনি যখন ডিএ দিবেন গ্লুকোজটা মেটাবলিজম হয়ে থাকবে, আপনার তখন ভেসেলের মধ্যে কি থাকবে, ভেসেলের মধ্যে শুধু পানি থাকবে, তাহলে আপনার কি হলো, যা সোডিয়াম ছিল সোডিয়ামকেও হাইপোনেট্রিমিয়া করছে, পটাশিয়ামের পরিমাণ কমাই দিছে। এই জন্য আমরা কখনোই ডিএ দিব না, ডিএ একদম স্পেসিফিক ইন্ডিকেশন ছাড়া, হাইপোগ্লাইসেমিয়া ছাড়া সাধারণত আমরা ডিএ দেই না, হ্যাঁ, আর অথবা হাইপারনেট্রিমিয়া ছাড়া। তাহলে এই হচ্ছে, এখন আমরা কিভাবে ওয়ার্কিং একটা ফর্মুলা আছে, এই ফর্মুলার পরে আমরা পটাশিয়ামে চলে যাব। ওয়ার্কিং ফর্মুলা কিভাবে আমাদের 32 মাইক্রোড্রপস পার মিনিটে আসলো, আমরা সাধারণত কতগুলো ওয়ার্কিং ফর্মুলার মধ্যে আমরা বললাম কি, নেভার কারেক্ট মোর দেন 10 মিলিমোল পার ডে, আমরা সোডিয়াম কারেকশন করব না, বিকজ দেয়ার ইজ এ চান্স অফ সেন্ট্রাল পন্টাইন ডিমাইলিনেশন।
ফর্মুলা টু ক্যালকুলেট আপনার কতখানি আপনার সোডিয়াম দরকার, এটার জন্য একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলা হচ্ছে, আমরা যদি পেশেন্টকে 1 লিটার নর্মাল দেই তাহলে কতটুকু কারেকশন হবে। 1 লিটারে আমরা জানি নর্মাল স্যালাইনে কতখানি থাকে, 155 মিলিমোল সোডিয়াম থাকে। আর 1 লিটার 3% সোডিয়াম ক্লোরাইডে থাকে 500, অনেক বেশি, 513 মিলিমোল সোডিয়াম ক্লোরাইড। আর সাধারণত এই যে 3% সোডিয়াম ক্লোরাইড 1 লিটার পাওয়া যায় না, সেটা পাওয়া যায় 500, তা সেখানে থাকতেছে 256 মিলিমোল সোডিয়াম ক্লোরাইড। তাহলে আমাদের যে ডেফিশন মানে যে কারেকশনটা যে আমরা ক্যালকুলেশন করি, যে একটা পেশেন্টকে 1 লিটার যদি আমি ফ্লুইড সোডিয়াম ক্লোরাইড কন্টেনিং সলিউশন দেই তাহলে কি পরিমাণ তার কারেকশন হবে। তাহলে আমি যদি 1 লিটার ফ্লুইড দেই, তাহলে আমরা দেখতে চাচ্ছি যে তাহলে এটার জন্য একটা ফর্মুলা আছে, সোডিয়াম ইন দ্য ইনফিউজড ফ্লুইড, মানে আপনি যে ফ্লুইডটা দিবেন, ইনফিউজড করবেন বা ইনফিউশন দিবেন, তাতে যে পরিমাণ সোডিয়াম থাকে তার চাইতে পেশেন্টের সোডিয়াম তাকে বিয়োগ দিতে হবে, সাথে TWB মানে টোটাল বডি ওয়াটার +1। তাহলে এইটা হচ্ছে ফর্মুলা। এই ওয়ার্কিং ফর্মুলাটা আমরা জানলে আমরা বুঝতে পারবো যে তার কতটুক লাগবে, তার এই সোডিয়াম আমরা কয়দিনে কারেকশন হবে, কত কত করে দিলে কতটুক সোডিয়াম কারেকশন হবে। তাহলে চান্স অফ ওই যে আপনার সেন্ট্রাল পন্টাইন ডিমাইলিনেশন হওয়ার সম্ভাবনা কম থাকে। যারা পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট থাকবেন তাদের জন্য এই সূত্রটা অনেক সময় স্যাররা জিজ্ঞেস করে। তাহলে 1 লিটার ফ্লুইড দিলে কতটুকু সোডিয়াম কারেকশন হবে, এটা আপনি কি করে বুঝবেন? তাহলে ওই ফ্লুইডে যে পরিমাণ সোডিয়াম থাকবে মাইনাস পেশেন্টের যে সোডিয়াম থাকে প্লাস টোটাল বডি ওয়াটার প্লাস হচ্ছে 1। তাহলে প্রথমে তাহলে টোটাল বডি ওয়াটার আমরা কিভাবে জানবো? আমরা জানি যে আমাদের শরীরে 60% হচ্ছে ওয়াটার। তাহলে আপনার টোটাল বডি ওয়েট যাকে তাকে 0.6 দ্বারা ভাগ করবেন ইন কেস, তাহলে আমাদের কি হবে, তাহলে সেটা আমরা পেয়ে যাব। কারো যদি 70 কেজি হয় তাহলে 0.6 হচ্ছে হলো 60%, তাহলে তার হচ্ছে 72, 42 হচ্ছে তার হচ্ছে ওয়াটার। তাহলে টোটাল বডি ওয়াটারের সাথে এক যোগ যোগ করা হয় এই। তাহলে আমরা জানি যে যদি ধরেন একটা পেশেন্টের 1%, 0.9% সোডিয়াম ক্লোরাইড বা নর্মাল স্যালাইন যেটা থাকে, এটাতে থাকে 154 মিলিমোল। আর দেখলাম যে এটাতে বললাম 513 মিলিমোল থাকে হলো 3% সোডিয়াম ক্লোরাইডে। এখন এখানে তাহলে পেশেন্টের মেজার সোডিয়াম হচ্ছে, পেশেন্টের যে সোডিয়ামটা আপনি তার হাইপোনেট্রিয়ামে পাবেন সেটা হচ্ছে হলো মেজার সোডিয়াম। আর সোডিয়াম ইন দ্য ফ্লুইড হচ্ছে, আপনি নর্মাল স্যালাইন দেন তাহলে হবে এত, আর 1 লিটার যদি 3% দেন তাহলে হবে এত, হ্যাঁ 513। তাহলে এখন দেখেন আমরা এই ফর্মুলাটা দেখে এইটা হবে, তারপরে আপনারা আবার ঢুকবেন। তাই একজন 50 কেজি পেশেন্ট আপনার কাছে আসলো আনকনসিয়াস অবস্থায়, আপনি তার সোডিয়াম দেখছেন 113 পাইলেন, তার সোডিয়াম পাইলেন কত, 113। এই পেশেন্টকে আপনি 3% সোডিয়াম ক্লোরাইড যদি দেন তাহলে হাউ মেনি সোডিয়াম ক্লোরাইড কারেক্ট, 1 লিটার 3% সোডিয়াম ক্লোরাইড দিলে এই রোগীর কতটুকু সোডিয়াম ক্লোরাইড কারেকশন হবে, এটা তার আমরা নিচে ফর্মুলাটাকে আমরা বের করতে পারি। ফর্মুলাটা হচ্ছে 1 লিটার ফ্লুইড উইথ কারেক্ট সোডিয়াম ক্লোরাইড ইন মিলিমোল। তাহলে আমরা জানি যে কত সোডিয়াম ইন ফ্লুইড, এই ফ্লুইডে 3% ফ্লুইডে কতখানি সোডিয়াম থাকার কথা, 500, ওই যে আমরা 13 জানলাম। আর মেজার সোডিয়াম হচ্ছে পেশেন্টের হচ্ছে 103, 13 হচ্ছে মেজার সোডিয়াম, TBA মানে টোটাল বডি ওয়াটার +1, এই যে ফর্মুলা। তাহলে টোটাল বডি ওয়াটার আমরা বের করতে পারি, যেহেতু এই পেশেন্টের 50 কেজি, তাহলে 50-কে 0.6 দ্বারা বললে হবে 30, তাহলে এখানে আমি এটা মানটা পেয়ে গেলাম 30। আর সোডিয়াম ক্লোরাইড ইন 1 লিটারে 3% সোডিয়াম ক্লোরাইডের সোডিয়াম থাকে 113 মিলিমোল। তাহলে এখানে পেশেন্টের মেজার সোডিয়াম কত, পেশেন্টের মেজার সোডিয়াম হচ্ছে পেশেন্টের যেটা সোডিয়াম লেভেল 113। তাহলে আমি যদি এই সূত্রটা নেই, তাহলে এই সূত্রটা যদি আমি দেখি তাহলে দেখা যাবে যে 1 লিটার সোডিয়াম ক্লোরাইড যদি আমি দেই 3%, তাহলে এখানে এই সূত্রতে সোডিয়াম ইন ফ্লুইড থাকে হলো 513। আর মেজার সোডিয়াম মানে পেশেন্টের সোডিয়াম যেটা সেটা হচ্ছে 113 মিলিমোল। সাথে পেশেন্টের টোটাল বডি ওয়েট হচ্ছে কত, টোটাল বডি ওয়েট হচ্ছে 30 প্লাস হচ্ছে কত, প্লাস হচ্ছে 1, তাহলে নিচে হচ্ছে 31। তাহলে এখানে থাকতেছে কত, এখানে তাহলে এখান থেকে আমরা বিয়োগ দিয়ে 400-কে 31 দ্বারা ভাগ করে আনুমানিক এটা ভাগ করলে হয় হলো 13 মিলিমোল। তাহলে দেখেন এই যে 113 যার সোডিয়াম ক্লোরাইড আছে, তাকে যদি আমি 3% সোডিয়াম ক্লোরাইড 1 লিটার দেই সারাদিনে, তাহলে তার কারেকশন কত হবে, কারেকশন হবে 13 মিলিমোল। কিন্তু আমরা কি করব, আমরা তো 10 মিলিমোলের বেশি কারেকশন করতে পারবো না। সুতরাং আমরা সেই ক্ষেত্রে কি করব,
আমরা তাহলে তাহলে আমরা কিন্তু আমরা তো দেই না, আমরা দেই কত 500 ml দেই, কারণ যেহেতু 500 ml দিলে কারেকশন হবে 6। তাহলে দেখেন আমাদের তো 1000 ফ্লুইডই নাই, আমাদের আছে 500। তাহলে এই রুগীর কাছে যদি আমি 500 ml ফ্লুইড দেই তাহলে কারেকশন হবে কত? আপনার হবে 6 ml, কারণ এই সূত্র অনুসারে যদি 1 লিটার ফ্লুইডটা আমি দেই তাহলে কারেকশন হবে হচ্ছে 13, আর 500 দিলে হবে কত? 6 মিলিমোল। কিন্তু আমি সর্বোচ্চ কত দিতে পারবো? 10-এর বেশি দিতে পারবো না। তাহলে আমি দিতে পারবো কোথায়? এখানে 500 দিব, 500-র অর্ধেক কত হইলো? 3, 250। তাহলে আমি 750 দিব। তাহলে আমি যদি ম্যাক্সিমাম 10 মিলিমোল পার ডে কারেকশন করতে পারি, তাহলে এই পেশেন্টকে আমি 750 দেই, 750 ml যদি 24 ঘন্টায় দেই, তাহলে তার মোট কারেকশন হবে 9 মিলিমোল। হ্যাঁ, 9 মিলিমোল হইলে তাহলে আমরা তাহলে 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 আমরা তো জানি যে এই এই আমরা তো একটা জানি যে একটা ড্রপ ইন, এটা তো আপনারা জানেন যে ড্রপ পার মিনিট ml ফর পূরণ আওয়ার, অর্থাৎ একটা ফ্লুইড আপনি কত ড্রপে দিলে কত 1 ঘন্টায় কয় ঘন্টায় কতখানি যাবে, ঠিক আছে? তাহলে যদি এই যে এখানে 750 ml যদি আমি এখানে 24 ঘন্টায় দেই, তাহলে আমাকে মিনিটে কত ড্রপে দিতে হবে? এই সূত্রটা আশা করি আপনারা এখন জেনে গেছেন। তাহলে এখানে আমরা জানি যে ড্রপ পার মিনিট ml পূরণ 4 পূরণ আওয়ার, ml/4 পূরণ আওয়ার। তাহলে এখানে 750 ml, এটা আমি দিব কোথায়? আমার মনে হয় যে কোনো সময় এটা চলে যেতে পারে, আপনারা পরে ঢুকবেন আবার একই লিঙ্কে। তাহলে এটাকে আমি যদি ভাগ করি তাহলে দেখেন এটা 8 মাইক্রোড্রপসে দিলে, 7.8 মাইক্রোড্রপসে দিলে আমার 1 মাইক্রোড্রপসে, সরি 8 ড্রপস পার দিলে এটা আপনার 24 ঘন্টায় যাবে হলো 750 ml। একে যদি আমি 4 দ্বারা 1 মাইক্রোড্রপ মাইক্রোবুরেটে দিলে 1 ফুটার জায়গায় কত থাকে? আপনাকে 4 দিতে হয়, তাহলে আমাকে 32 মাইক্রোড্রপে দিতে হবে।